অ্যাস্ট্রো দিশা। যত বিপদ হয়েছে মানুষেরই। আমি বলছি এই কথা এই কারণে, থাম্বনেলে আপনারা দেখেছেন নরগণ। এই নরগণের অবস্থা অনেকটা স্যান্ডউইচের মতো। কেন বলছি? স্যান্ডউইচের দুদিক থেকে দুটো ব্রেডের চাপা থাকে, মাঝখানে কিছু পাতার মধ্যে দিয়ে একটি পেট্টি থাকে। এই যে পেট্টিটা একটা বার্গার পেট্টি হয়, হয় ভেজ নয় চিকেন, যাই হোক না কেন। অর্থাৎ এই যে চেপে থাকা, বোথ সাইড থেকে আমি চাপে আছি, অর্থাৎ আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে এপার এপার মাঝখানে। কেন বলছি এ কথা? দেবগণ, নরগণ বা মনুষ্যগণ এবং রাক্ষসগণ। দেবগণ ত্যাগের প্রতীক, তিনি বলতেই পারেন তুমি ছেড়ে দাও। আবার রাক্ষসগণ বলবেন না তুমি ছাড়বে না। এখন সমস্যা হয়েছে মানুষের, করবেটা কি? ত্যাগী হব না গ্রাহী হব? অর্থাৎ দুটো বিপরীতমুখী, মানে কি বলে, বিপরীতমুখী ব্যবহার বা বিপরীতমুখী চরিত্র, তার মাঝখানে পড়েছে মানুষ। আর এই মানুষ, যার জন্য আমার মতে যে সমাজে তিন ধরনের থাকে, এই রজগুণ, তমগুণ বা এই সত্যগুণ, এই তিনটে গুণের মধ্যে এই নরগুণ হলো রজগুণের অধিকারী। এবারে এদের সমস্যাটা কি? বাকি দুটো গুণ তাদের সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। এই অ্যাডজাস্ট করতে গিয়ে এদেরকে সমস্যায় থাকতে হয়। এই সমস্যাটা কখন দেখা দেয়? বিশেষ করে বিবাহ ক্ষেত্রে। বিবাহ ক্ষেত্রে এই গণ মিলন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ কি, যখনই রাক্ষসগণ আর দেবগণ একসাথে বৈবাহিক সম্পর্কে যুক্ত হবেন, তখন সেখানে সমস্যা পার্মানেন্ট, মোটামুটি চিরকালীন সমস্যা থাকবে। কারণ কি, দুজনের মধ্যে যুদ্ধ অনবরত চলতেই থাকবে, যেটা আমরা পৌরাণিক বিভিন্ন কাব্যে লক্ষ্য করেছি। কিন্তু যদি মনুষ্যগণ হয়, অর্থাৎ দেবতাদের সাথে যদি মনুষ্যগণ হয়, অ্যাডজাস্ট করে থেকে যাবে, ঠিক আছে বাবা আপনি যা বলবেন আমি মেনে নেবো। আবার রাক্ষসগণ হলে, হ্যাঁ গুরুদেব যা করবেন আমি মেনে নেবো, কারণ ভয় থাকে যে এ উগ্র উগ্র স্বভাবের, এ কখন কি বলবে কখন কি করবে এটা গেস করা মুশকিল। ফলে কি হয়, সেখানেও সেই সহ্য করতে হয় আলটিমেটলি কাকে? নরগণকে। দেখবেন অনেকের বাড়িতে বা অনেকের সমাজে বা অনেকের ব্যক্তিগত জীবনে এটা আপনারা অবশ্যই উপলব্ধি করেছেন যে আপনি কিছু বলছেন না কিন্তু আপনাকে সহ্য করতে হচ্ছে, কারণ আপনি জানেন যে আপনার অপোনেন্ট যে বলছে বা যার থেকে শুনছেন সে শুনবে না কোনো কথা। ফলে আপনাকে এই অ্যাডজাস্টটা করতে হয়। এই অ্যাডজাস্টটা আপনি নরগণের লোক, যার জন্য বেশি করবেন। আর এক সময় করতে হয় দেবগণ হলে, দেবগণ তো অসীম, তাকেও সহ্য করতে হয়। কিন্তু রাক্ষসগণ কিন্তু সহ্য করবে না, তিনি অ্যাগ্রেসিভ মেন্টালিটিতে থাকবেন। তো আজকে দুটো গণ এর আগে আমি আলোচনা করেছি, দেবগণ এবং রাক্ষসগণ। আজকে নরগণ সম্পর্কে ডিটেলসে ডিসকাস করব, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা ভালো আছেন এই আশা রাখি, বা ভালো থাকবেন এই রকম কামনাও করি। অনুষ্ঠান দেখুন, কেমন লাগছে অনেকে কমেন্টস করছেন, খুবই ভালো লাগছে। তো আজকের বিষয়ে আসি। আজকের বিষয় হলো নরগণ। এই যে গণ দেখা হয় বৈবাহিক ক্ষেত্রে, সবসময় গণকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। যদিও আমি কৃষ্ণমূর্তি সিস্টেমেই সমস্ত কিছুটা দেখে থাকি, কিন্তু কিছু কিছু বৈদিক সিস্টেমের ব্যাপার আছে যেগুলোকেও কখনো কখনো প্রাধান্য দিয়ে বিচার করাটা জরুরি হয়ে পড়ে। কারণ কি, কোনো শাস্ত্রই অশাস্ত্র নয় যদি তার মধ্যে কোনো গুণ থাকে। তো সেটাকে জানাটা খুব একটা লজ্জা বা কোনো রকম সমস্যার ব্যাপার নয়, সব জিনিসের মধ্যেই গুণ থাকে। তো যাই হোক, গণের বিচারটা আমাদের এই বৈবাহিক ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কারণ কি, এক গণ আর এক গণের সাথে মিশ খাওয়া বড্ড মুশকিল। আর এই গণটা ঠিক হয় কোত্থেকে? নক্ষত্র থেকে। অর্থাৎ 27টি নক্ষত্র, তাকে সত্য রজ তম এই তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে। কার কি গুণ, এই তিন গুণের বিশিষ্ট আমি বলেছি। রাক্ষসগণ কাদের হয়, দেবগণ কোন কোন নক্ষত্রে জন্মালে হয়, আর আজকে বলছি নরগণ। নরগণ কোন কোন নক্ষত্রে জন্মালে হবে। কোন কোন নক্ষত্রে বলতে, যেদিন আপনি জন্মেছেন সেদিন চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছিল সেইটা হলো আপনার জন্ম নক্ষত্র। আর সেই নক্ষত্র অনুসারে যে নক্ষত্রগুলো নরগণকে ইন্ডিকেট করে সেগুলো হলো ভরণী নক্ষত্র, রোহিণী নক্ষত্র, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই যে নক্ষত্রগুলো, এই নক্ষত্রগুলোতে জন্ম নিলে আপনি নরগণের অধিকারী হবেন। এই নরগণের সামঞ্জস্যপূর্ণ একটা বিহেভ রাখতেই হয়। কারণ কি, মানুষ একদিকে দেবতা, অন্যদিকে রাক্ষস, মাঝখানে মানুষের অবস্থান।
ফলে কি হয়, অ্যাডজাস্টমেন্ট পাওয়ার বা মানিয়ে নিয়ে চলা এটা মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ বলতে নরগণের জাতা যারা, দেখবেন আমাদের মানুষের মধ্যে অনেকগুলো গুণ থাকে। কেউ দেখবেন অ্যাগ্রেসিভ মেন্টালিটি, কেউ আবার সহনশীলতার চরমে থাকে, কেউ আবার ত্যাগী, কেউ আবার ভোগী। এই সমস্ত কিছু দুটো ভাগে ভাগ হয়ে যায় মূলত। সেটা হলো, প্রথমটা হলো রাক্ষসগণ, দ্বিতীয় দেবগণ। এই মাঝখানে যে ব্যালেন্স ফ্যাক্টর, এটাই হলো নরগণ। এই নরগণের জাতক বা জাতিকারা সবসময় ব্যালেন্স করে চলতে ভালোবাসে বা পছন্দ করে, বা এরা পারে, অন্যান্যরা এতটা পারে না। দেবগণ ত্যাগ করতে ভালোবাসে, রাক্ষসগণ ভোগ করতে ভালোবাসে, কিন্তু নরগণ এদের দুজনের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে অ্যাডজাস্ট করতে ভালোবাসে। এই নরগণের একটা যে স্বভাবগুলো পরিলক্ষিত হয় সেটা হলো বাস্তববাদী চিন্তা হয়, অর্থাৎ বাস্তববাদী চিন্তা এদের জন্মগত। সামাজিকতা, অসামাজিক এরা হতে চান না বা হতে পারেন না। এবং কর্মপ্রবণতা, অর্থাৎ অল টাইম কর্মের মধ্যে নিজেকে ব্যস্ততা রাখা বা কর্মের প্রতি ঝোঁক থাকা এদের একটা প্রবণতা থেকেই যায়। তাছাড়া যেগুলো দেখতে পাওয়া যায় সেটা হলো পারিবারিক দায়িত্ববোধ এবং উচ্চাকাঙ্ক্ষা ও উন্নতির ইচ্ছা এদের মধ্যে কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যায়। তাছাড়া পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার যে একটা দক্ষতা বা ক্ষমতা, এটা এদের জন্মগত বা চিরাচরিত। এরা সেই ব্যাপারে অত্যন্ত পটু স্বভাবের হন নরগণ। ফলে নরগণের জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে অনেক বেশি অ্যাডজাস্টেবল। এবারে বলবো যে এই যে নক্ষত্রগুলো, এই নক্ষত্র অনুসারে প্রত্যেকটি নরগণ কি কি বৈশিষ্ট্য বা তাদের অধিদেবতা কে, এইটা জেনে রাখা খুব দরকার। কারণ কি, এটা জেনে রাখলে অনেক বেশি জানা যায়, আপনি আপনার নক্ষত্র দিয়ে সেটা মেলাতে পারবেন নিজের ক্যারেক্টারিস্টিক। প্রথম কথা হলো ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্র হলো যম, এদের অধিদেবতা যম। এদের বৈশিষ্ট্যটা কি না, এদের বৈশিষ্ট্য হলো এরা কর্তব্য, নিয়ম এবং দায়িত্বশীল, অর্থাৎ কর্তব্যপরায়ণ এবং নিয়ম নিষ্ঠা পালন করে চলেন এবং দায়িত্ব পালন করে চলেন যারা ভরণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন। এরপর আসছি রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রতে যারা জন্মগ্রহণ করেন এদের অধিপতি গ্রহ হলো, অধিপতি দেব হলো প্রজাপতি। এবং এদের মধ্যে যেটা দেখা যায়, সৃষ্টি অর্থাৎ যে কোনো ক্রিয়েটিভিটি এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। তাছাড়াও বৃদ্ধি এবং বুদ্ধি দুটোই এদের মধ্যে থাকে, অর্থাৎ বুদ্ধির দ্বারা যে কোনো জিনিসকে বাড়িয়ে তোলা বা তার ফুলিয়ে ফাঁপিয়ে ওটাকে তৈরি করা, অর্থাৎ ভাব বাড়িয়ে নিয়ে যাওয়া এইটা। তাছাড়া পারিবারিক যে পরিস্থিতিগুলো, এগুলো এরা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করে চলতে জানে। এরপর আসছি আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রের যে মেন দেবতা তিনি হলেন রুদ্র। এদের মধ্যে মূল যেটা থাকে, পরিবর্তনশীলতা এদের মধ্যে থাকে এবং অভিজ্ঞতা। এরা প্রচন্ড অভিজ্ঞ হন এবং অভিজ্ঞতা দিয়ে এরা সমস্ত কাজ করার জন্য প্রায় প্রচেষ্টাশীল হন। এরপর আসছি উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের আদিদেবতা ভাগ, আমি জানি না, বাট এটা বিদ্যায় আছে ভাগ। তো এদের যে মেন ক্রাইটেরিয়া থাকে সেটা হলো ভোগ, অর্থাৎ ভোগবাদী, ভোগ করতে এবং আনন্দ করতে, সম্পর্ক বাড়াতে এদের থেকে জুড়ি মেলা ভার, এরা এইসব ব্যাপারে স্পেশালিস্ট। এরপর উত্তর ফাল্গুনিতে যারা জন্মায় তাদের আদিদেবতা হলো আর্যমান এবং এদের কি বন্ধুত্ব, সামাজিক চুক্তি ইত্যাদি ব্যাপারে এরা কিন্তু প্রচন্ড অ্যাগ্রেসিভ থাকে। তারপর আসছি পূর্বাষাঢ়ার আদিদেবতা হলো জলদেবী এবং এদের মেন এটা বৈশিষ্ট্যটা হলো আত্মপ্রকাশ, অর্থাৎ নিজেকে প্রকাশ করা এবং সেই মতো নিজেকে ডেভেলপ করা। এদের একটা সবসময়ের প্রচেষ্টা লেগেই থাকে, সবারই প্রচেষ্টা থাকে, কিন্তু এদের মধ্যে সেটা সবসময় অনেক বেশি করে লক্ষণীয়। পূর্বাষাঢ়ার পর উত্তর আষাঢ়া এদের আদিদেবতা বিশ্ব দেবগণ। এবারে এদের যে জিনিসগুলো বৈশিষ্ট্য সেটা হলো নীতি, নেতৃত্ব এবং সমাজ। এই তিনটে জিনিসের উপর এদের প্রাধান্য থাকে। নীতি অর্থাৎ যে কোনো সমাজ, দেশের ন্যায় নীতি বা নীতিকে মেনে চলা এদের একটা নিজস্ব প্রবণতার মধ্যে পড়ে এবং নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা এদের মধ্যে থাকে। জন্মগতভাবে এরা নেতৃত্ব দেওয়ার একটা বিশেষ ক্ষমতা নিয়ে এরা এই পৃথিবীতে আসেন এবং সমাজকে রক্ষা করা, সমাজের নেতৃত্ব দেওয়া এদের একটা সহজাত প্রবৃত্তির মধ্যে পড়ে বা ইচ্ছার মধ্যে পড়ে। এরপর আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মায় তাদের আদিদেবতা হলো অজ একপদ। এবারে এদের বৈশিষ্ট্য যেটা সেটা হলো আদর্শ এবং বাস্তবতার দ্বন্দ্ব। আদর্শ বলতে কি,
যে কোনো জিনিস, প্রত্যেকটা জিনিসের একটা আদর্শ থাকে। এরা মানুষ হিসেবে জন্মেছে, এদের একটা আদর্শ আছে, এরা প্রচণ্ড আদর্শবাদী, অর্থাৎ ন্যায় নীতি এগুলো সব পিঠোপিঠি শব্দ। ন্যায় নীতিকে ফলো করা এবং আদর্শবাদী হওয়া এদের একটা নিজস্ব ক্যাপাবিলিটি থাকে সেই ব্যাপারে, নেতৃত্ব দেওয়া এবং স্বভাবসিদ্ধভাবে এরা খুব দান্দিক স্বভাবে, অর্থাৎ যে কোনো ব্যাপারে দ্বন্দ্ব করা। আদর্শগতভাবে আপনি কোনো কিছু বললেন, এদের আদর্শে বাঁধলো, এরা দ্বন্দ্ব করবে, অর্থাৎ তর্ক বিতর্কে জড়িয়ে যাবে। এই ধরনের প্রবণতা এদের মধ্যে একটা থাকে। এরপর আসছি উত্তর ভাদ্রপদ নক্ষত্র, লাস্ট নক্ষত্র। এদের আধিদেবতা হলো অহির্বুর্জ। তো এ নাম আমার কাছেও খটোমটো, যেটা আছে সেটা বললাম। এবারে এদের বৈশিষ্ট্যটা দেখুন। বৈশিষ্ট্য হলো গভীর চিন্তা এবং স্থিরতা। গভীর চিন্তা বলতে কি, যে কোনো থিঙ্কিং ডিপ লেভেলে গিয়ে না চিন্তা করলে বা না জানতে পারলে এরা শান্তি পান না। ফলে গভীর চিন্তার মধ্য দিয়ে এরা খুব যেতে পছন্দ করেন এবং সেখান থেকে মণিমুক্ত তুলে আনতে এনারা সিদ্ধহস্ত হন। এবং স্থিরতা, এবং এই যে কাজ করেন এর মধ্যে এদের স্থিরতা কিন্তু অতি অবশ্যই থাকে, অর্থাৎ একনিষ্ঠভাবে একটা কাজ করার ব্যাপারে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মেছেন তারা কিন্তু অনেক বেশি এগিয়ে। তো এই হলো নরগণের নক্ষত্রগুলো এবং তাদের বৈশিষ্ট্যের জাতক জাতিকাগণ। তাহলে সারাংশ যেটা দাঁড়ালো সেটা হলো দেবগণ শতগুণ, সত্য অর্থাৎ জ্ঞান এবং সামঞ্জস্য, এই সমস্ত কিছু সত্যগুণের মধ্যে পড়ে। নরগণ হলো রজগুণের অধিকারী। এদের মধ্যে পড়ে কি, কর্ম, আকাঙ্ক্ষা এবং প্রচেষ্টা, এগুলো রজগুণের অধিকারীরা হন। এবং রাক্ষসগণের জাতক জাতিকারা কি হয়, তম বা তীব্র ব্যক্তি স্বাতন্ত্রতা বা ব্যক্তি স্বাচ্ছন্দ্য, এইগুলোর দিকে এদের পছন্দ থাকে। এই হিসেবে তিনটে গণ আমরা ভাগ করে থাকি। নরগণকে রজগুণের প্রতিনিধি বলা চলে। কারণ কি, কারণ এরা জীবনের বাস্তব ক্ষেত্র, পরিবার, সমাজ, কর্ম, অর্থ, সম্পর্ক, এসব বিষয়ে সক্রিয়ভাবে যুক্ত থাকে, তাই এদেরকে এটা বলা যেতেই পারে। নরগণের আলোচনাতে একটা জিনিস খেয়াল করলেন, সেটা হলো এই নক্ষত্রগুলির, যে নক্ষত্রগুলো আমি বললাম এতক্ষণ, দেখবেন অধিকাংশগুলোই আমি কিন্তু কি বলেছি, সৃষ্টি বা বৃদ্ধি রোহিণীর ক্ষেত্রে বলেছি, সামাজিক বন্ধন উত্তর ফাল্গুনী, আবার কর্তব্য ভরণী, আবার অর্জন বা প্রতিষ্ঠা উত্তরাষাঢ়া। এগুলো সবগুলো সমাজকে একটা ধরে রাখার জায়গা, অর্থাৎ কোনো একটা বন্ধনে বেঁধে রাখা, অর্থাৎ দুটো মেরুকে একসাথে আবদ্ধ করে জীবনটাকে বা সমাজটাকে ঠিকভাবে চালিত রাখার একটা প্রয়াস। আমি প্রথমেই বলেছিলাম না যে নরগণের স্যান্ডউইচের অবস্থা, দুটো মেরুকে টেনে যে কোনো উপায়ে চালিত রাখা এবং চলতে থাকা। এইবারে যেটা আমি বলবো সেটা হলো, সবাই যেটার প্রতি আকৃষ্ট থাকেন যে কোন গণের সাথে কোন গণ বিবাহে ভালো হয়, সেটা হলো নর প্লাস নরগণের সাথে যদি নরগণের সম্পর্ক হয় বা সম্বন্ধ হয় বা বিয়ে হয় তাহলে ভালো। কারণ কি, দুজনেই একই স্বভাব বা চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, ফলে মিল খুব ভালো। আবার নরগণের সাথে যদি দেবগণের হয় তাহলে সাধারণত শুভই বলা চলে। কারণ কি, মানুষ সবসময় দেবতার পুজো করে এসছে, ফলে এখানে অশান্তির কোনো জায়গা থাকে না। কিন্তু নরগণের সাথে যদি রাক্ষসগণের বিয়ে হয় তাহলে কিন্তু এটা মিশ্র ফল, অর্থাৎ ভালো হয় না। কারণ কি, রাক্ষসের সাথে কারুরই বনিবনা ঠিক মতো হয় না। কারণ কি, এদের স্বভাব বা চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য একটা অন্যরকমের। ফলে রাক্ষসগণের সাথে নরগণ মিশ্র ফল বললাম এই কারণে, কারণ কি, রাক্ষসগণের সাথে দেবগণের তো অসম্ভব, সম্পূর্ণভাবে অসম্ভব। তাহলে রাক্ষসগণের জাতক জাতিকারা কি অবিবাহিত হিসেবে দিন কাটাবেন, নাকি কোনো বন্ধু পাবেন না? সেই জন্য এখানে নরগণের সাথেই অ্যাডজাস্ট করতে হয় এবং সেটাকে মিশ্র ফল হিসেবে ধরা হয়ে থাকে। তো এই হলো মোটামুটি নরগণের জাতক বা জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এর উপর নরগণের আর কোনো জায়গা নেই, আপনাদের অ্যাডজাস্ট করে চলতে হবে, ভালোভাবে থাকতে হবে, আবার আগামী দিনের জন্য ভালো থাকার প্রয়াসও করতে হবে। আজ এই পর্যন্ত থাক, আগামী এপিসোডে দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে। আজ রাখি তাহলে, নমস্কার।